আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। 20% ডিএর পর এবার সপ্তম বেতন কমিশন, সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। 6 মাসে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারে। ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ঘোষণা মাফিক রাজ্যে গঠন হলো সপ্তম পে কমিশন। সপ্তম পে কমিশনের চেয়ারম্যান করা হলো কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। অতনু চক্রবর্তীর পাশাপাশি 2 জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞকেও রাখা হলো এই সপ্তম বেতন কমিশনে। 6 মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশন তারা তাদের রিপোর্ট জমা দেবেন। মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মতোই তারা কাজ করছেন। আমরা আশাবাদী যে এই পে কমিশন অন্তত অভিরূপ সরকারের মতো পে কমিশন হবে না, যারা বিয়ের অধিকারটাকে কেড়ে নিয়েছে। এই পে কমিশন অন্তত ন্যায়সঙ্গত ভাবে কাজ করবে এবং কর্মচারীদের যে বক্তব্য থাকে পে কমিশনের কাছে, সেই বক্তব্যগুলো যথাযথ ভাবে এবং যত্ন সহকারে কমিশন শুনবে। খুব ভালো খবর। আমরা অনেক দিন ধরেই আশা করেছিলাম এটা পাবো। খুব আনন্দিত এবং আশা করছি যেন আমাদের এরিয়ার ডিএটাও পাই এবং তার সঙ্গে পে কমিশনও যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় তত আমাদের সরকারি কর্মচারীদের পক্ষে সুবিধা। সদর্থক ভূমিকা। নির্বাচনী ইস্তেহারে বিজেপির অন্যতম 2টি প্রতিশ্রুতি ছিল ডিএ এবং সপ্তম বেতন কমিশন। পালা বদলের পরই ডিএর প্রতিশ্রুতি পূরণ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা। এবার সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। বুধবার সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। ওনারা ক্ষমতায় আসার পরপরই রাজ্য সরকারি কর্মচারীদের যে বিভিন্ন বকেয়া ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন 1 জুন। তার ভিত্তিতে উনি বলেছিলেন কমিটিটা আমরা খুব সত্বর ডিক্লেয়ার করব। সেটা ডিক্লেয়ার হওয়া যায় তো আমাদের খুব খুশি। কি করবে বেতন কমিশন? সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ, বিশেষ ভাতা পর্যালোচনা করবে কমিশন। ট্রাভেল অ্যালাউন্স সহ আর্থিক সুবিধাও পর্যালোচনা করবে কমিশন। পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতির বিষয়ে সুপারিশ করবে কমিশন। চাকরির শর্ত এবং কাজের পরিবেশের উন্নয়নের বিষয়েও সুপারিশ করবে কমিশন। কেন্দ্রের 8ম বেতন কমিশনের সুপারিশও বিবেচনায় রাখা হবে। সপ্তম বেতন কমিশনকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যা বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত জানাবেন। শুধু তাই নয়, সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন কাঠামো থেকে শুরু করে ডিএ বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে পারবে কমিশন। বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নেবে। বিজ্ঞপ্তির 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে কমিশনকে। বিষয়টা খুবই আনন্দের বিষয়। পে কমিশন হওয়ার জন্য বিভিন্ন স্টেটের সঙ্গে যা ফারাক বা আমাদের সেন্ট্রালের সঙ্গে যা ফারাক সেটা অনেকটাই মিটে যাবে। এই ঘোষণায় তো আমরা সত্যি খুব খুশি আছি। এটা খুবই আনন্দ। আমাদের ইতিহাস আমরা দেখিনি একবারে 20% দেওয়া। সপ্তম পে কমিশন যে ঘোষণা হলো, যত দ্রুত তত মঙ্গল এবং এটা খুব ভালো পদক্ষেপ সরকারের পক্ষে। সরকারি কর্মীরা যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রা কাটাতে পারে সেই কারণেই সরকারি কর্মীদের ডিএ দেয় সরকার। সপ্তম পে কমিশন চালু হলে অনেকটা বেতন বাড়বে কর্মীদের। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা কমবে। কর্মচারীদের হাতে বাড়তি অর্থ এলে তা সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে। তো আমরা খুবই আনন্দিত যে সরকার এইভাবে আমাদের কথা ভাবছে, কারণ সরকারি কর্মচারীরাই তো সরকারের অ্যাকচুয়ালি চালিকা শক্তি। সরকারি কর্মচারীরা যদি স্যালারি বাড়ে, নিচের টায়ারেও আস্তে আস্তে বেনিফিটটা ট্রান্সফার হতে থাকে। সব স্তরের মানুষের কাছে একটা অর্থনৈতিক সামঞ্জস্য বজায় থাকে। বিজেপির সংকল্পপত্রে দেওয়া ছিল যে সপ্তম বেতন কমিশন তারা ক্ষমতায় এলেই গঠন করবে। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই রাজ্যে তৈরি হলো সপ্তম বেতন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
তৃণমূল জামানায় 6টি পুরসভায় প্রায় 30 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অর্থ দফতরের স্পেশাল অডিট সেলের তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব। কোথাও টেন্ডার দুর্নীতি, কোথাও কাজের নামে দুর্নীতি, এছাড়াও প্রকল্পের বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনেও ভুরি ভুরি অনিয়ম। তৃণমূল জামানায় একাধিক পুরসভার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এ নিয়ে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেলের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। সূত্রের খবর, জলপাইগুড়ি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং হুগলি। রিপোর্টে দাবি, এই 5 জেলার 6টি পুরসভায় দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতির অঙ্ক নাকি 30 কোটির কাছাকাছি। সূত্রের খবর, সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। আইন অনুযায়ী ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এফআইআরও হবে। আমরা অডিট কমিটি বসিয়েছি অনেকগুলো পৌরসভায়, এখনো কিছু কিছু বাকি আছে। সেখানে সেই কমিটি দেখবে কাজের কোয়ালিটি কি আছে, আদৌ কাজ হয়েছে কিনা, একটা কাজে কবার টেন্ডার হয়েছে, পুরো বিষয়গুলো দেখে যদি উই আর স্যাটিসফাইড আমরা পেমেন্ট ছাড়বো। এইভাবে একটা অডিট কমিটি গঠন করা হয়েছে। পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠলে সাধারণত প্রাথমিক তদন্ত করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিরেক্টরেট অফ লোকাল বডিজ। সেই তদন্তে দুর্নীতির তথ্য মিললে তারা স্পেশাল অডিটের আবেদন জানায়। এরপর তদন্ত শুরু করে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল। শুধু 6টি পুরসভায় নয়, আরও বেশ কয়েকটি পুরসভায় চলছে এই অডিট। প্রাথমিকভাবে রাজ্যে সরকার পালাবদলের পর পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে এই পুরসভাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর কিছু দুর্নীতির নথি আসে এবং তারপরেই রাজ্যের অর্থ দপ্তরের কাছে তার তদন্ত করার জন্য বলা হয় পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে। তারপরেই অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল এই তদন্ত শুরু করে, আর সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অভিষেকের জেল যাত্রা আসন্ন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। 21-এর মঞ্চে অভিষেক ব্যানার্জি যে নোটবুক হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মীদের, বলেছিলেন পকেটে একটা নোটবুক রাখবেন, সময় মতো নেওয়া হবে সেই নোটবুক, আর যারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দেওয়া হবে। মঙ্গলবার হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। বাইরে থাকলে তো হিসাব নেবেন। বিধানসভায় দাঁড়িয়ে গতকাল অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রীর। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব, কোনো ভোটে জিততে পারবেন না। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। 21শে জুলাই ঠিক কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি, শুনুন। বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। অভিষেককে বাঘের সঙ্গে তুলনা করেন মমতা। অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে
এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে বিঁধেছিলেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই। একই সঙ্গে যে ঘটনা ঘটছে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে 2031-এ যে এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রসঙ্গ তাদের বক্তব্যে বা ইঙ্গিতে ছিল। এমনকি বিভিন্ন ধরনের দুর্নীতি সংক্রান্ত বিষয় বা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে নানা বক্তব্য শুনতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আর রাজ্য বিধানসভার অভ্যন্তরে ঠিক পরের দিনই বক্তব্য রাখতে গিয়ে এর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কার্যত তিনি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছেন যে ভাইপোপন্থী তৃণমূল কংগ্রেসের নাম নিশান তারা রাখতে দেবেন না এবং রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা যে জোরদার লড়াই চালিয়ে যাবেন এবং যে সমস্ত দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ রয়েছে তা নিয়েও যে পর্যপরি ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ইঙ্গিত এদিনকে শুভেন্দু অধিকারীর গলা থেকে শুনতে পাওয়া গিয়েছে। অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের দুই শিবিরে বিভক্ত এবং তাদের মধ্যেই জোরদার রাজনীতির লড়াই চলছে। এই পরিস্থিতির মধ্যে বিজেপি যেভাবে জোরদার তারা রাজনৈতিক টক্কর বা লড়াইয়ের জায়গাতে তারা যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে কার্যত শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্য রাজনীতিতে কি আবার ঝড় তুলবে আমফান? ত্রাণ দুর্নীতিতে মমতার পাশাপাশি অভিষেকও কি নজরে? প্রশ্নটা উঠছে কারণ সম্প্রতি ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রাণ নিয়ে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ, একই ফোন নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে ভুয়ো নাম তোলা হয়েছে, নামের বানান বদলে ডুপ্লিকেট এন্ট্রি করা হয়েছে। ত্রাণ পেতে কাটমানি দিতে হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। প্রায় 30,000-এর মতো ঘরকে এখানে জমা দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ভুয়া ডকুমেন্টস, ভুয়া নাম, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টাকাগুলো সব তুলে নেওয়া হয়েছে। বাবার নামে জায়গায় ফোন নাম্বার দেওয়া হয়েছে, পুরো টাকা বরবাদ করা হয়েছে। শুধু তা নয়, আপনি যখন দেখবেন যেখানে প্রত্যেকটা ডকুমেন্টসে লেখা আছে, ভিডিও যখন এগুলো পাস করে সব জায়গায় লেখা আছে রেফার্ড বাই অভিষেক ব্যানার্জি। কিছু টাকা পয়সা কিছু পাওয়া যায়। এই খাতা কলমে দেখা যাচ্ছে আপনি পেয়েছেন, আপনারা আর বলছেন না? না, কোনো টাকা পয়সা এখানে কিছু পাওয়া যায় না। টাকা পেয়েছি না বলছেন? না, আমরা কোনো কিছু পাইনি। আমাদের সব নৌকোদনি ক্ষতি খেজরা হয়েছে আমপানের সময়। হ্যাঁ, সে আমরা নিজেরাই সব ধার দেনা করে সারিয়েছি। হরিণায় একাধিকবার গিয়েছিলুম, তো বলো কই না তোমাদের জন্য তো কই কোনো কিছু ব্যবস্থা নেই। আবার 100-200 করে টাকাও দিতে হয়েছে, এরকম ভাবে। টাকাও দিতে হয়েছে আপনাদের? হ্যাঁ। কেন? মাছ খাওয়াতে হয়েছে, মিষ্টি খাওয়াতে হয়েছে, টাকা পাবে তোমরা বলে তারা কাগজপত্র সব লিখে নাকি নিয়ে চলে গেল। আবার কাগজ জমা দাও, ফটো তোলো, ফটো জমা, সব কিছু জমা দেওয়া। টাকা তাহলে কত পেলেন? কিচ্ছু পাইনি। তাও 10,000 হয়তো নিয়ে গেছে, 200 জনের নাম করে 10,000 লিখেছে, এটাও তো হতে পারে। টাকাগুলো তো আপনার, তাদের 10,000-এর মধ্যে তো আপনারা পাননি বলছেন? আমরা তো একটাও টাকা পাইনি, একটা টাকা বলে পাইনি। তৃণমূলের মন্ত্রী থাকাকালীনই তৃণমূলে অবিশ্বাস, আমফানের ত্রাণ চুরির আশঙ্কা শুভেন্দু অধিকারীর। চাঞ্চল্যকর দাবি সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলির। শুভেন্দু অধিকারী তখন মন্ত্রী আমাকে বললো, কান্তিদা রিলিফে আপনার কি কি জিনিস প্রয়োজন বলুন। আমি তো সিপিএম করি, তো তৃণমূল হাতে দিচ্ছ না কেন? শুভেন্দু আমাকে বললো, কান্তিদা আপনার কাছে যদি মাল পৌঁছে দিই, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা পাবে, আমাদের লোকদের হাতে দিলে পরে এর 90% মাল চুরি হয়ে যাবে। দুর্নীতি প্রমাণ হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও ছাড় নয়, এফআইআর হবে। বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
25শে জুলাই বিধানসভায় পেশ হবে আমফান দুর্নীতি সংক্রান্ত ক্যাগ রিপোর্ট। সেই কথা জানিয়েই প্রাক্তনকে কড়া বার্তা বর্তমানের। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল এই মহতি সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা ডিসকাশন ইত্যাদি করা। আপনারা জানেন যে কাজটা হয়নি। এর সাথে সাথে লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত সরকার করেননি। এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন। বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়, বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয় এবং বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। সোমবার বিধানসভায় 21শে জুলাইয়ের ফাইল খোলা হয়। সেদিনই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছিলেন আমফান আর কোভিড দুর্নীতির ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে। আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এরই পাল্টা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান নিয়ে কিছু না বললেও মমতার ফোকাসে ছিল কোভিড নিয়ে ক্যাগ রিপোর্ট। এখন আবার দেখছি কোভিড নিয়ে তদন্ত করবে, করুন, আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম, ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইনজেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি।